সমস্যা বলি, গুরুত্বপূর্ণ সমস্যা বলি। তো তার মধ্যে আগে আমরা একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করে নিই। আমাদের সূত্রগুলো কখন কোনটা হবে একটু দেখো। b = কি হবে? u + a, রাইট? তারপর b² = a² + 2s, s = কি? ut + ½ a t²। যখন শেষ বেগ আর সময় এটা হবে, তাই তো? আর এটা কখন হবে? শেষ বেগ সরণ। এটা কখন হবে বলো তো আমাকে? এটা হচ্ছে সরণ সময়। ক্লিয়ার? আর এই সূত্রগুলো উপরে নিচে হলে লিখতে হবে না, এটা লিখতে হবে না, তো লেখা আছে কখন। এই সূত্রগুলো যখন উপরে নিচে হয় তখন কি হয়? তখন হয় b = u - gt। উপর নিচ থেকে উপরের দিকে হলে b² = u² - 2gh। h কি হয়? ut - ½ gt²। ঠিক আছে? যখন আমি একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করব তখন সূত্রগুলোর সামনে g এর সামনে একটা মাইনাস হবে। কেন? কারণ অবিকর্ষ ত্বরণ সব সময় নিচের দিকে, অবিকর্ষ ত্বরণ সব সময় নিচের দিকে, এইজন্য সূত্রগুলোর সামনে একটা মাইনাস হবে, তাই তো? g এর সামনে একটা মাইনাস হবে। আর যখন তুমি উপর থেকে ছেড়ে দিবা, যখন উপর থেকে ফেলে দিবা তখন কি হবে? যখন উপর থেকে ফেলে দেবে তখন কি হবে? তখন প্লাস হবে। কেন? কারণ আদিবেগ, সরণ এগুলো নিচের দিকে, জিও নিচের দিকে। সরণ কোন দিকে হবে? নিচের দিকে। যখন উপর থেকে ছেড়ে দিব, ঠিক আছে? তো আবার আদিবেগ কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে? সবগুলো নিচের দিকে, এজন্য সবগুলো প্লাস হবে। ক্লিয়ার? যখন উপর থেকে নিচের দিকে ছেড়ে দেই, এই g + b, u যেদিকে g সেদিকে, ক্লিয়ার? u যেদিকে g সেদিকে, u নিচের দিকে g নিচের দিকে, এখানে u নিচের দিকে g নিচের দিকে। তাহলে নিচ থেকে উপর দিকে হলো মাইনাস, উপর থেকে নিচের দিকে হলে কি হবে? প্লাস। আর এখানে সূত্রগুলো কোনটা কোন সময় হবে? শেষ বেগ সময়। এটা কখন হবে? শেষ বেগ সরণ। আর এটা হচ্ছে সরণ সময়। এতটুকু মাথায় রাখো। তো ধরো একটা ভবন আছে, ক্লিয়ার? জি। আমরা কি দেখতেছি বলো তো? একটা ভবন। হ্যাঁ, গতির সূত্রগুলির সমস্যা, তাই তো? গতির সূত্রগুলির গুরুত্বপূর্ণ সমস্যাগুলো যেগুলো পরীক্ষাতে বেশি আসে। তো তার মধ্যে একটা হচ্ছে এটা, ভবনের উচ্চতা কত? ধরে নিলাম 100 মিটার। আর এখানে একটা দুষ্ট লোক বসে আছে, ক্লিয়ার? তার হাতে একটা ইট, ক্লিয়ার? এখন এখানে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটা এদিকে আসতেছে, তার বেগ হচ্ছে 2 মিটার/সেকেন্ড, ক্লিয়ার? যে কোনো একটা মান ধরে নিলাম। এখন এখান থেকে যখন ভবনের গোড়া থেকে ব্যক্তির দূরত্ব 15 মিটার, যখন ভবন থেকে ব্যক্তির দূরত্বটা 15 মিটার, তখন ইটটা সে ছেড়ে দিল, ক্লিয়ার? যখন ভবনের গোড়া থেকে ব্যক্তির দূরত্ব 15 মিটার, অর্থাৎ ব্যক্তি যখন 15 মিটার দূরে আছে তখন ইটটা সে ছেড়ে দিল, ক্লিয়ার? ইটটা ব্যক্তির মাথায় হিট করছে কিনা এটা বের করতে হবে। কি বের করতে হবে? ইট তার মাথায় হিট করছে কিনা। তো কিভাবে বের করব বলো তো আমাকে, বলো। যে মুহূর্তে ব্যক্তিটা এখানে আসে সেই মুহূর্তে যদি ইটটা পড়ে তাহলে তার মাথায় পড়বে। এখন ব্যক্তি তাড়াতাড়ি পার হয়ে গেছে, তারপরে ইট পড়ছে, তার পেছনে পড়বে। ব্যক্তি মাঝখানে আছে, ইট পড়ে গেছে, সামনে পড়বে। তো যে মোমেন্টে ব্যক্তি এখানে আসবে সেই মোমেন্টে ইট পড়তে হবে। যে মোমেন্টে যে সময়ে ব্যক্তিটা 15 মিটার দূরত্ব অতিক্রম করবে সেই সময় ইটটা পড়তে হবে, রাইট? আচ্ছা, এখন দেখো ইট কতটুকু উচ্চতায় পড়তে হবে? ব্যক্তির তো একটা হাইট আছে নাকি? ব্যক্তির হাইট ধরা যাক যে 1.5 মিটার, আমি ধরে নিলাম, ক্লিয়ার? তো ইট কতটুকু পড়তে হবে? ইটের ক্ষেত্রে 100 মিটার যেতে হবে না নিশ্চয়ই, তার মাথায় পড়তে হলে 100 থেকে 1.5 বাদ দিলে কত হয়? 98.5 এত মিটার পড়লেই হবে, রাইট? 98.5 মিটার পড়লেই হবে। তো আমরা কি বের করব এখন? আমরা বের করব ইট পড়তে কত সময় লাগে আর ব্যক্তি আসতে কত সময় লাগে। কি বের করব বলো তো আমাকে? ইট পড়তে কত সময় লাগে আর ব্যক্তিটা আসতে কত সময় লাগে, ঠিক আছে? তাহলে এখন দেখো ইটের ক্ষেত্রে
এটার ক্ষেত্রে কি হবে, উপর থেকে নিচের দিকে পড়ন্ত বস্তু ut প্লাস হাফ gt স্কয়ার, ঠিক আছে। ইউটা কত, ছেড়ে দেওয়া বস্তু, ছেড়ে দেওয়া বস্তুর ক্ষেত্রে হবে 0, t t আমরা বের করব। আর h কত বড়, h কত 100 না, 100 থেকে 1.5 বাদ দিব, বাদ দেওয়ার পর কত হবে 98.5, আর এখানে হবে হাফ 9.8 t স্কয়ার। দেখো 98.5 আর এখানে আছে কাটাকাটি করলে 4.9 t স্কয়ার, তাই তো? জি স্যার। দেখে পক্ষান্তর করি 4.9 t স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 98.5। তারপরে t এর ভ্যালুটা আমরা বের করব এখান থেকে। তাহলে t স্কয়ার সমান কত হবে, t স্কয়ার সমান হবে 98.5 ডিভাইডেড বাই 4.9। দেখে আমরা যদি t এর ভ্যালুটা বের করি তাহলে এটা ভাগ করে রুট ওভার করে দিব। রুট ওভার করে দিলে কত আসে দেখো তো, ভাগ করে রুট ওভার করে দাও, ভাগ করো রুট ওভার করো। So 4.48. 4.48 আগে ভাগ করে রুট ওভার করছি তো। জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্বে এটার ক্ষেত্রে সময়টা লাগবে, তাহলে এটা t1 4.48 সেকেন্ড। এটার ক্ষেত্রে সময়টা কতটুকু লাগবে 4.48। এখন কি বের করব, ব্যক্তিটা কত সময় এখানে আসছে, এসে পৌঁছে। ব্যক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা বের করব, রাইট। ব্যক্তির ক্ষেত্রে কি বের করব, প্রয়োজনীয় সময়, ওই জায়গাটা দেখা যাবে। আচ্ছা, ব্যক্তির ক্ষেত্রে কি বের করব, প্রয়োজনীয় সময়। যদি ব্যক্তির ক্ষেত্রে একই সময় আসে তাহলে মাথায় হিট করবে, রাইট। জি। যদি কম বা বেশি হয় তাহলে হিট করবে না। জি স্যার। ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে সমবেগ না, সে আস্তে আস্তে আসতেছে সমবেগে। জি। ওকে, s = dt, মিটিং। ক্লিয়ার। জি। t = কি হবে s / v। তার s কত 15 মিটার, 15। তার v কত 2, তাহলে এখানে ভাগ করলে আসবে 7.5, তাই তো। তো ইট পরে যাবে কিন্তু সে এসে পৌঁছাবে না, জি। ক্লিয়ার। জি স্যার। ইট পরে যাবে কিন্তু সে কি এসে পৌঁছাবে, না। ইট পড়বে তার সামনে, জি। রাইট। এখন তোমাকে বলে দিই, তুমি তো পদার্থবিজ্ঞানের ছাত্র নাকি, বিজ্ঞানের ছাত্র, রাইট। ক্যালকুলেশন করে বের করো, মারতে হলে কি করতে হবে, তুমি তোকে মারতে চাও নাকি, জি স্যার। তো মারতে হলে তোমার করণীয় কি, কি করতে হবে? মারতে হলে ক্যালকুলেশনটা হচ্ছে, তুমি দেখবা উপরে উঠে দেখবা ইট ফেলে দিতে কত সময় পরে এখানে আসে, রাইট। জি। কত সময় পরে পড়বে আমরা বের করছি, আমার ইট ফেলে দিলে 4.48 সেকেন্ড পরে পড়বে। এখন ববরের উচ্চতা তুমি কেটে ফেলতে পারবা না জি। বা বড় করতে পারবা না নাকি, জি। এখন তুমি ইট ধরে রাখবা নাকি, তাই না। এবার ক্যালকুলেশন করবা যে অত সময়ে, যে সময় ইট পড়ে, ইট পড়তে যে সময় লাগে সেই সময়ে ব্যক্তি কত দূরত্বে থাকে, রাইট। জি। ধরা যাক যে ব্যক্তি এত সময় পর, দেখো ইট পড়তে কতটুকু লাগে সময়, 4.48, এতটুকু সময় লাগে ইট পড়তে। তাহলে ব্যক্তি কত দূরত্বে থাকে অতটুকু সময়, ব্যক্তিটা এই 4.48 সেকেন্ড পরে কত দূরত্ব থাকে, রাইট। ব্যক্তির ব্যাগ 2, ব্যক্তিকে তো বলতে পারবো না ভাই আস্তে হাঁটেন নাকি বা জোরে হাঁটেন, আপনাকে মারা হবে, তুমি বলতে পারবা হ্যাঁ স্যার। না, তোমাকে ক্যালকুলেশন করতে হবে আগে কতটুকু দূরত্ব থাকবে এখানে 8 পয়েন্ট, এখানে থাকবে হচ্ছে 96 মিটার, 8.96 মিটার, তাই তো জি স্যার। নাকি 8.96 মিটার দূরত্ব সে এই 4.48 সেকেন্ডে অতিক্রম করে, রাইট। জি। এখন ধরো এখান থেকে যে সময় ব্যক্তিটা 8.96 মিটার দূরত্বে থাকে, যে সময় থাকে, রাইট। যখন সে এত মিটার দূরত্বে থাকে তখন তুমি ফেলে দিবা, বলো বুঝি নাই। জি স্যার বুঝেছি। যখন ব্যক্তিটা 8.96 মিটার দূরে থাকে তখন তুমি ছেড়ে দিবা। জি। ছেড়ে দিলে কি হবে, মাথা করবে।
ছেড়ে দিলে ইট পড়তে লাগবে এত সেকেন্ড, ব্যক্তির আসতেও লাগবে এত সেকেন্ড, কারণ আমরা সময়কে ধরে নিছি এটা, জি তাই না? জি তুমি ক্যালকুলেশন করবা যে কত এত সময়ে ব্যক্তি কোথায় থাকে, কোথায় থাকে দেখো কতটুকু দূরত্ব অতিক্রম করে, এই 4.48 সময় পরে ব্যক্তিটা কত দূরত্ব অতিক্রম করে, ব্যক্তিটা 8.96 মিটার দূরত্ব অতিক্রম করে, রাইট? তো ভবন থেকে এতটুকু দূরত্ব থাকাকালীন সময়ে যদি আমি এটা ফেলে দেই তাহলে ব্যক্তিটার মাথায় হিট করবে। জি জি বুঝতে পেরেছো তাহলে? জি স্যার মারতে হলে কি করতে হবে? জি স্যার আচ্ছা, তো ধরো একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম 40 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? 40 মিটার পার সেকেন্ড 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম। তার 1 সেকেন্ড পর আরো একটি বস্তু এটাকে নিক্ষেপ করা হলো 50 মিটার পার সেকেন্ড বেগে। 1 সেকেন্ড পরে আরেকটা বস্তুকে নিক্ষেপ করলাম 50 মিটার পার সেকেন্ড বেগে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই পরের বস্তুটা যেটা 1 সেকেন্ড পরে মারছি এইটা আগের বস্তুকে ধরতে পারবে কিনা, এরা বস্তু দুইটা মিলিত হতে পারবে কিনা। প্রশ্নটা কি বলতো? বস্তু দুইটা মিলিত হতে পারবে নাকি পারবে না। প্রশ্নটার কি কি দেওয়া আছে? প্রথম বস্তুর ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে, কত বেগে মারলাম, রাইট? জি ওকে, তাহলে এখন দেখো তো এখানে আমরা বের করব কি, আমরা বের করব কত সময় পরে মিলিত হবে এবং কত উচ্চতায় মিলিত হবে, জি তাই তো? কত সময় পরে মিলিত হবে, কত উচ্চতায় মিলিত হবে, কত সময় পর, সময়, কত উচ্চতা, সরণ। জি তাহলে দুইটা ক্ষেত্রে কোন সূত্র ইউজ করব? H is equal to ut minus half GT square। কেন এই সূত্র ইউজ করব? কারণ সরণ সময়। জি। আচ্ছা, এখন খেয়াল করো যে দুইটা বস্তুকে তো আমি ছুঁড়ে মারলাম, তারা মিলিত হওয়ার ক্ষেত্রে একটা মোমেন্টে এসে তারা একটা পয়েন্টে অবস্থান করলেই তারা মিলিত হবে। তাই একই সময়ে একটা বিন্দুতে মিলিত হতে হবে, তাই না? একটা বিন্দুতে অবস্থান করতে হবে। জি প্রথম বস্তুটা যেই সময়ে এখানে আসছে, দ্বিতীয় বস্তুটা ওই সময় যদি এখানে আসতে পারে তাহলে তারা মিলিত হবে, রাইট? জি একটা বস্তু আগে আসছে আর একটা বস্তু পরে আসছে, তাহলে আগের বস্তুটা আরো উপরে উঠবে, পরের বস্তুটা তাকে ধরতেই পারবে না। ধরার ক্ষেত্রে কি হবে? ধরার ক্ষেত্রে একই সময়ে একই স্থানে আসতে হবে, একই সময়ে একই স্থানে আসতে হবে। লজিকটা কি বলতো? গুড। তাহলে দুইটার ক্ষেত্রে সময় একই লাগবে, জি উচ্চতা একই লাগবে, তাই না? জি সময় একই, উচ্চতা উচ্চতা একই। একই। গুড। তাহলে আমরা এভাবে ধরে নিব, বাংলা লেখাগুলো এভাবে লিখবো আমরা। ধরি ভূমি থেকে h মিটার উচ্চতায় t সেকেন্ড পর বস্তু দুইটা মিলিত হবে। ক্লিয়ার? কি লিখবো বলো তো? তাই? হ্যাঁ। এখন প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো, প্রথম বস্তুর ক্ষেত্রে সূত্রটা কি বলতো আমাকে? ut প্লাস, হ্যাঁ এখানে মাইনাস হবে কারণ নিচ থেকে উপর দিকে মারছি। এখন h তো h, তাই না? প্রথম বস্তু কত বেগে মারছিলাম বলতো? u টা কত ছিল? 40 মিটার পার সেকেন্ড, u1, আমরা এটাকে u1 দিই। 40 t, g এর ভ্যালু হচ্ছে 9.8 t স্কয়ার, তাহলে h এর ভ্যালু 40 t, এটা কাটাকাটি করলে হবে 4.9 t স্কয়ার, তাই না? নাকি? এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো, এটাকে আমরা t1 দিলাম। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে u টা কত বেগে মারলাম? 50 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সময় একটু খেয়াল করো, প্রথম বস্তুটা তো আগে মারছো, দ্বিতীয় বস্তুকে পরে মারছো, সে পরে যাচ্ছে, তাই না? পরে গিয়ে তাকে ধরে ফেলবে, তার মানে তার ক্ষেত্রে সময় কম লাগবে না বেশি লাগবে? তার ক্ষেত্রে সময়টা কম লাগবে, কারণ সে পরে গিয়ে তাড়াতাড়ি ধরে ফেলছে, নাকি? তাই না? আবার একটু বুঝতে চেষ্টা করো যে এটাকে পরে মারা হইছে, একজন আগে বাজারে যাচ্ছে আর একজন পরে গিয়ে তোমাকে ধরে ফেলছে, তার মানে পরের জন সে তাড়াতাড়ি গেছে কিনা? তাহলে পরের জন সে তাড়াতাড়ি যাবে। কতটুকু তাড়াতাড়ি যাবে? যতটুকু পর থেকে শুরু হইছে ততটুকু তাড়াতাড়ি যাবে। 1 সেকেন্ড তাড়াতাড়ি যাবে, 1 সেকেন্ড এখান থেকে বাদ যাবে, t - 1 হবে।
ঠিক আছে? জি তাহলে এখানে আবার সূত্র হবে h, এটার ক্ষেত্রে h ই লাগবে। t টা কি হবে বলতো? t minus 1 half g t minus 1 স্কয়ার। ক্লিয়ার? জি এখন মানটা বসাই দাও। ইউর ভ্যালু হচ্ছে 50, তারপর হচ্ছে t minus 1, তারপরে g এর ভ্যালু কত? 9.8। এখানে একটা সূত্র হবে না, a minus b whole square সূত্র? জি a minus b whole square সূত্রটা কি? a square minus 4ab plus b square। তাই t square minus 2t plus 1। ক্লিয়ার? জি তারপরে দেখো h 50 into t কত হবে? 50t। 50 into 1 কত হবে? minus 50। এখানে কাটাকাটি করলে 4.9 হবে না? 4.9 এর সাথে t গুণ করো। 4.9 t স্কয়ার। ক্লিয়ার? আবার এখানে 4.9 এর সাথে এই 2 গুণ করো। তাহলে মানে সমস্ত প্লাস হবে আর 2 গুণ করলে 9.8 হবে। ক্লিয়ার? জি নাকি? জি স্যার 4.9 জি into 2 9.8। জি 4.9 into 1 4.9 মাইনাস মাইনাস হবে। হ্যাঁ, সামনে একটু মাইনাস হবে, এই যে মাইনাস। ঠিক আছে এতটুকু? জি স্যার এটাকে দুই নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা ইকুয়েশনকে সমাধান করা। এখন আমাদের কাজ কি? দুইটা ইকুয়েশনকে সমাধান করা। তাহলে দেখো এক নম্বর ইকুয়েশনের মান h, দুই নম্বর ইকুয়েশনের মান কি? h। তাহলে দুইটা ইকুয়েশন কি সমান হবে না? জি স্যার বলো, দুইটা ইকুয়েশন কি সমান হবে কিনা? জি স্যার এক নম্বর ইকুয়েশন দুই নম্বর ইকুয়েশন সমান হবে না? জি জি তার মানে এইটা সমান এটা হবে কিনা? জি হবে তো নাকি? জি কেন হবে? কারণ দুইটার ভ্যালুই কি? h। জি ওকে, তো আমরা এখন লিখব 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই কি পাই বলো? হ্যাঁ, কি পাবো? 40t 4.9t স্কয়ার ইজ ইকুয়াল টু এই পাশে যেটা আছে 50t minus 50 4.9t স্কয়ার, তারপরে আছে 9.8t minus 4.9, এটা পাবো, রাইট? এখন ক্যালকুলেশন করো। এই যে 50 আর 9.8 কত হচ্ছে? 50 আর 9.8 কত হলো? 59.8, তাই না? আর এখানে 50 আর এখানে আছে 4.9 কত হলো? 54.9। আর এখানে আছে এটা। তারপরে দেখো এখানে আছে 40t minus 4.9t স্কয়ার। এখন দেখো এটা মাইনাস নাকি? জি দুইটা যদি একই চিহ্ন থাকে কাটাকাটি হবে কিনা? জি এটা কি এই পাশে পাঠাই দিলে কি হবে? এটা প্লাস। তাহলে এই মাইনাস এই পাশে আসলে প্লাস হবে। জি। তাহলে প্লাস আর মাইনাস কাটাকাটি হবে। সেই দুটো আমি কেটে দেব। কেটে দেওয়ার পরে এইটাকে এই পাশে নেই, এটাকে এই পাশে নিয়ে যাই, টিটাকে, ক্লিয়ার? জি টিটাকে এই পাশে নিয়ে যাই, কারণ টি এর ভ্যালু আমাদের বের করতে হবে। টি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো তো একটু 40t আর এটা প্লাস হয়ে যাবে। এটা এই পাশে আসলে কি হবে? প্লাস হবে। না, এটা না, এটা না। জি। তাহলে এটা প্লাস আছে, এটা এই পাশে আসলে কি হবে? মাইনাস। আর এখানে আছে কি? মাইনাস 54.9। জি এখন বিয়োগ করো। বিয়োগ করার পরে কত হবে? 59 থেকে 40 বাদ দিলে মাইনাস 19.8t, তাই তো? জি তারপরে এখানে আছে কি? মাইনাস 54.9। তাহলে t এর ভ্যালু কি হবে? t এর ভ্যালু এটাকে এই পাশে পাঠিয়ে দিব না? এই পাশে পাঠিয়ে দিলে 54.9 ডিভাইডেড বাই মাইনাস 19.8। বিয়োগ করলে কত আসে? একটু দেখো তো ক্যালকুলেটরে। ভাগ করলে 2.77 সেকেন্ড হবে, তাই তো? জি তো এত সেকেন্ড পর তারা মিলিত হবে 2.77। এত সেকেন্ড পরে তারা মিলিত হবে, ক্লিয়ার? সময়টা পাইছি, তাই না? জি। আর উচ্চতা পাইতে হবে, ক্লিয়ার? জি উচ্চতা পাইতে হবে নাকি? জি, স্যার। কত উচ্চতায়? এত সেকেন্ড পরে মিলিত হবে কত উচ্চতায়? টি এর ভ্যালুটা 1 নম্বর সমীকরণে বসাবো। কি করব বলো তো? টি এর ভ্যালুটা এক নম্বর হ্যাঁ। সমীকরণে টি এর ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসাবো। আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল? বলো 1 নম্বর সমীকরণটা কি ছিল? 40t মাইনাস 4 হ্যাঁ, কাটাকাটি করার পরে ছিল 4.9 t স্কয়ার। তাহলে 4t আর t এর ভ্যালু হচ্ছে এটা মাইনাস 4.9 t স্কয়ার। t স্কয়ার মানে হচ্ছে 2.77 স্কয়ার। তো এখন কত আসে দেখো। হ্যাঁ, সবটা একসাথে।
কত আসে? লিখে দাও, তাই করে দাও। চল্লিশ ইন্টু 2.77 মাইনাস 4.9 ইন্টু স্কয়ার, এটা আসবে 73.2 লিটার। এটাই আনসার। তাহলে 2.77 সেকেন্ড পর এবং 73.20 এত উচ্চতায় এত সময় পরে বস্তু দুইটা মিলিত হবে। ক্লিয়ার নাকি স্যার? এখানে লজিকটা কি বলতো? লজিকটা হচ্ছে টি সময় পরে মিলিত হবে ধরতে হবে, তারপর তাদের এই উচ্চতায় ধরতে হবে। প্রথম বস্তুর ক্ষেত্রে একটা সমীকরণ, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে একটা সমীকরণ, তারপর দুইটা ইকুয়েশন সমান হবে, তাই তো? তারপর সেখান থেকে ক্যালকুলেশন করে টি বের হবে। টিটা একটা ইকুয়েশনে বসাইলে আমি এস এর ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটা খেয়াল করো। আমরা এখন সরলরৈখিক বরাবর বেগের সূত্রগুলো দেখি। সরলরৈখিক বরাবর, ঠিক আছে? একটা খুবই কমন একটা অঙ্ক ছিল না, এটা আবার একটু করাই দিই। কোন অঙ্কটা বলো তো? যে এখান থেকে একটা গাড়ি আসবে, তাই তো? তোমরা আমার সাথে সাথে করে ফেলো এটা, হ্যাঁ? একটা গাড়ি আসবে আর এখান থেকে ধরা যায় একটা অন্ধ ব্যক্তি, সে হাঁটতেছে। রাস্তার যে পুরুত্বটা ধরা যায় 2 মিটার, আর তার বেগ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? গাড়িটা এখান থেকে চলা শুরু করলো, স্থির অবস্থা থেকে চলা শুরু করলো। গাড়িটার অবস্থা কি বলতো? স্থির অবস্থা। ঠিক আছে? গাড়িটার অবস্থাটা হচ্ছে স্থির অবস্থা। ওকে, এখন এটা খেয়াল করো, এটা ত্বরণে চলতেছে এবং এটা হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলমান। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলমান। আর তুমি পরোপকারী ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছো, তোমার সামনে একজন গাড়ি নিচে পড়ে, তুমি কি এটা দেখে দেখে তাকায় থাকবা নাকি তুমি একে ধরে ধরবা? ধরবা নাকি? নিজের জীবন চলে যাক তবু তো বাঁচাইতে হবে নাকি? তোমার থেকে অন্ধ একই সাথে মনে করে যে কানেও শোনে না, কোনো উপায় নেই না ধরা ছাড়া, রাইট? আগে থেকে তাকে চিনো, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, দেখো তো এখান থেকে এতটুকু দূরত্ব ধরা যায় 10 মিটার। কত মিটার স্যার? 10 মিটার। আর তুমি যেতে যেতে, আচ্ছা গাড়িটা কত থেকে চলমান? গাড়িটা এতটুকু ত্বরণে চলমান, গাড়ি থেকে এটার দূরত্ব হলো 20 মিটার। ঠিক আছে? গাড়ি থেকে এতটুকু দূরত্ব কত মিটার? 20 মিটার। ওকে, তুমি এখন উল্কার মতো ছুটে গিয়ে বাঁচাবা, রাইট? জি স্যার। তুমি ছুটতেছো, ধরা যাক তোমার বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আর তুমি যেতে যেতে সে আরো 0.5 মিটার দূরত্ব চলে গেল, সে এখানে চলে গেল, সে আরো 0.5 মিটার দূরত্ব চলে গেল। ঠিক আছে? আবার একটু বলি, একটু শোনো। এই হচ্ছে একটা গাড়ি স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, তার ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখান থেকে ব্যক্তির দূরত্ব হচ্ছে 20 মিটার, এবং ব্যক্তিটা এখান থেকে পার হচ্ছে, তার বেগ দেওয়া আছে, এবং তুমি এখানে দাঁড়িয়ে আছো 10 মিটার দূরে, এবং তুমি যখন এখানে যাবা, তখন তুমি যখন এখানে পৌঁছাবা সে আরো 0.5 মিটার চলে গেছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে তুমি কি ব্যক্তিকে ধরতে পারছো কিনা, বাঁচাতে পারছো কিনা? বলো লজিকটা কি এখানে? লজিকটা হচ্ছে গাড়ি এখানে আসার আগেই যদি তুমি এখানে পৌঁছে যাও তাহলে ধরতে পারবে, তাই না? আর গাড়ি আসার পরে তুমি পৌঁছালা,
তাহলে কি ধরতে পারবা? না। ধরতে পারবা না, রাইট? নাকি স্যার? জি স্যার আচ্ছা, এটা অঙ্কটা এতটুকু সীমাবদ্ধ। আবার বলবো না যে ব্যক্তি যদি হাঁটি হাঁটি পেরিয়ে যায় নাকি, তাহলে তো বেঁচে যাবে নাকি? আমি পড়বো, পরে আমি গিয়ে পড়বো বিপদে নাকি, আমি চলে যাবো গাড়ির নিচে আর ব্যক্তির রাস্তা পেরিয়ে যাবে নাকি, এরকমটা না। এটা যতটুকু কম ততটুকু সীমাবদ্ধ, বুঝতে পারছো? ওকে, গাড়ির ক্ষেত্রে দেখো, দুজনের ক্ষেত্রে কি বের করবো? সময়। সময় গাড়ির ক্ষেত্রে সূত্রটা হবে s ut প্লাস হাফ a t স্কয়ার। গাড়িটা তরলে যাচ্ছে না, এই জন্য স্থির অবস্থা হলো এটা। সময় বের করতেছি, আর a দেওয়া আছে 5 t স্কয়ার। গাড়ি হচ্ছে 20 মিটার দূরত্ব অতিক্রম করবে, আর এটা 0 হয়ে যাবে, এখানে হবে 2.5 t স্কয়ার 20। পক্ষান্তর করি আমরা, 2.5 t স্কয়ার = 20। তাহলে t স্কয়ার সমান সমান হবে 20/2.5। দেখো তো কত আছে? 20/2.5। 8 সেকেন্ড, এত বেশি? তারপরে একটু রুট ওভার করতে হবে। রুট ওভার করলে আসবে দেখ 2.82 2.82। আচ্ছা, তাহলে গাড়িটা এখানে আসতে তার সময় লাগবে 2.82 সেকেন্ড। গাড়িটা এখানে আসতে কতটুকু সময় লাগবে? 2.82 সেকেন্ড। এখন আমরা ব্যক্তির সময়টা বের করব। তোমার সময়টা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার সময়টা বের করব। এতটুকু বুঝতে পারছো, রাইট? জি স্যার ওকে। আমার ক্ষেত্রে আমি তো সমবেগে যাচ্ছি, তাই না? এখন আমার ক্ষেত্রে সূত্র হবে s = b। সরলটা কত? এখান থেকে এতটুকু হচ্ছে 10। কত বল? আবার 0.5 চলে যাব না? জি স্যার তো মোট কত হলো? সো 10.5 10.5। সরল হচ্ছে 10.5, রাইট? জি স্যার আমার বেগ 7। বের করব সময়। 7t = 10.5, তারপরে t ভ্যালু হবে 10.5 ডিভাইডেড বাই 7। কত আসে এটা? স্যার 1.5 সেকেন্ড। তাহলে আমার ক্ষেত্রে সময় কতটুকু লাগবে? 1.57 নাকি? জি স্যার 57 তো? জি স্যার আচ্ছা, তো আমি আগেই চলে যাব, গাড়িটা আসার আগেই ওখানে চলে যাব, রাইট? জি স্যার যদি গাড়িটা আসার আগেই ওখানে চলে যায় তাহলে তো অবশ্যই ধরতে পারবো নাকি, তাকে বাঁচাতে পারবো, রাইট? নাকি স্যার? জি স্যার স্যার 7 নয় তো 1.5 1.5। জি আচ্ছা 1.5 তাহলে আমি গাড়িটা আসার আগেই এখানে চলে যাব, তাকে বাঁচাতে পারবো। ক্লিয়ার? জি স্যার তাহলে এই হচ্ছে অঙ্কটা, পারবো তো নাকি? জি স্যার জি স্যার আচ্ছা, এখন একটু বেসিকটা তোমাদের দিয়ে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই, তাই তো? এখন গতির কিছু বেসিক সমস্যা দেখো, বেসিক একেবারে সাধারণগুলো, জাস্ট তোমরা মুখে মুখে বলে দিবা যে এটা এভাবে হবে, ক্লিয়ার? তাহলেই হবে। তো আমরা এখন দেখি, তো আমরা তো বলছি যে কখন কোন সূত্রটা হবে, রাইট? জি কখন কোন সূত্রটা হবে বলিনি আমরা? জি স্যার বললাম। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি ধরো হচ্ছে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি আমরা, উপরের দিকে নিক্ষেপণের ক্ষেত্রে একটা বস্তুকে ধরা যাক 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম, ক্লিয়ার? জি স্যার এমসিকিউ এরকম আসতে পারে যে সর্বোচ্চ উচ্চতা কত, রাইট? এইচ ম্যাক্স মানে কত উচ্চতায় উঠবে, উঠে আর উঠবে না, পড়ে যাবে। আবার আসতে পারে পতন কাল কত, ক্লিয়ার? জি কি কাল? পতন কাল কত সময় পরে আবার ভূমিতে ফিরে আসবে, ক্লিয়ার? কত সময় পরে আবার ভূমিতে ফিরে আসবে। এইগুলো আমরা অনেক দেখছি, আমরা এগুলো এখন চোখ বন্ধ করে করতে পারবো, রাইট? জি স্যার জি তাই তো? আগের দুইটা ক্লাসে এগুলো পড়াইছি। তো এখন দেখো এখানে লজিকটা কি? লজিকটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে শেষ বেগটা কত হয়? 0। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে শেষ বেগটা হয় 0, রাইট? জি ওকে। আবার তুমি যদি উপর থেকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়া বস্তুর ক্ষেত্রে আদি বেগটা হয় 0। জি ছেড়ে দেওয়া বস্তুর ক্ষেত্রে আদি বেগটা হয় 0। গুড। তাহলে যদি h বের করি, আমার জানা আছে কি b, বের করতে চাই কি h।
কোন সূত্রটা ইউজ করব? B square equals to হ্যাঁ U square minus আমাদের সূত্র এগুলা u minus gt b square is equal to e square minus 2t h is equal to UT ut minus half square. gt square। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কোনটা ইউজ করব? আমাদেরকে বের করতে হবে h h আর দেওয়া আছে কি b, তাহলে কি hb, রাইট? এটা ইউজ করতে হবে। ওকে, আমরা এটা ইউজ করে h ম্যাক্সিমামটা বের করব। সূত্র হচ্ছে এটা। তো আদিবেগ দিয়ে দিলাম 40 স্কয়ার 2 ইনটু g 9.8 h বের করতে হবে, b মানে 0, এখানে স্কয়ার করলে হবে 1600 আর এখানে গুণ করলে 2 দিয়ে গুণ করলে হবে 19.6। আমরা এটাকে এই পাশে নিয়ে আসতে পারি, 19.6 1600। এখন h এর ভ্যালু বের করতেছি, তাহলে এটা নিচে চলে যাবে। কত আসে দেখো তো? Sir, 81.63. কত আসে? 81.6. এরকম জি স্যার 63. 63 মিটার। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, রাইট? তাই তো, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা। এর পতনকাল কিভাবে হবে? U by G. পতনকালের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব? দেখো শেষ বেগ জানি, সর্বোচ্চ উচ্চতায় লজিকটা হলো উঠতে যে সময় লাগবে নামতে একই সময় লাগবে। ক্লিয়ার? উঠতে যে সময় লাগে তাকে 2 দিয়ে গুণ দিব, জি ঠিক আছে? জি উঠতে যে সময় লাগে তাকে কি করব? 2 দিয়ে গুণ দিব। আচ্ছা আমরা উঠতে কত সময় লাগে এটা বের করি। দেখো সময় বের করতেছি আর জানি কি শেষ বেগ, তাহলে সময় শেষ বেগ, সময় শেষ বেগ। সূত্র কি? b স্কয়ার ইজ ইকুয়াল টু u মাইনাস gt। b টা 0, u মাইনাস gt, এটা কি পাশে নিয়ে আসি, gt ইজ ইকুয়াল টু কত হবে? u, t এর ভ্যালু হবে u বাই g। জি u এর ভ্যালু যেটা দিয়ে দিলাম ওইটা বসাবো, রাইট? এখন খেয়াল করো, যদি বলি পতনকাল, t এর ভ্যালু হচ্ছে u ডিভাইডেড বাই g, তাহলে পতনকাল কত হবে? পতনকাল 2 into এটার 2 গুণ, রাইট? 2u বাই g, জি 2u ডিভাইডেড বাই g, তাহলে এখানে u এর ভ্যালু বসাবো আর ভাগ করে দিব, রাইট? g দিয়ে যেটা আসে সেটাই হবে আর পতনকাল। এখানে তো কোনো সমস্যা নেই নাকি? আছে? কোনো সমস্যা আছে? আরেকটা জিনিস আমার বড় বড় ম্যাথ করতে লাগবে। কোনটা লাগবে? কোনটা লাগবে বলো তো আমাকে? ছেড়ে দেওয়া বস্তুটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট উচ্চতায় বেগ কত, এটা আমরা বের করি। যে একটা বস্তুকে আমরা ছেড়ে দিলাম, একটা বস্তুকে আমরা উপর থেকে ছেড়ে দিলাম, তো দেখ যে এই নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলাম, এটা তো পড়বে নাকি? জি ছেড়ে দেওয়া বস্তুর ক্ষেত্রে আদিবেগটা কত হয়? 0। শূন্য ছেড়ে দেওয়া বস্তুর ক্ষেত্রে আদিবেগটা হবে 0, শূন্য। রাইট? এখন যদি বলা হয় যে একটা h মিটার উচ্চতায় তার বেগ কত, কি বের করতেছি? h মিটার উচ্চতায় বেগ কত। দেখো এটা একটা মানে মিনি প্রবলেমটা অন্য জায়গায় লাগবে, ক্লিয়ার? কি বের করব? কোন সূত্রটা ইউজ করব? দেখো একটু খেয়াল করে, আমরা শেষ বেগ বের করতে চাই না? জি শেষ বেগ বের করতে চাই, শেষ বেগ। আর এখানে কোনটা দেওয়া আছে? h মিটার উচ্চতায় লাগবে কি? h। তো এই সূত্রটা ইউজ করতে হবে, b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2g, b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2g। তো b কত বের করব, রাইট? জি। আর পরন্ত বস্তু মানে হচ্ছে ছেড়ে দেওয়া বস্তু, ছেড়ে দেওয়া বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি আছে? নাই। আর এটা যেহেতু উপর থেকে নিচের দিকে পড়তেছে জন্য কি হবে? প্লাস, রাইট? জি এটা 0, 2gh, তাহলে b সমান কি হবে? √2gh। b সমান √2gh। এখন জাস্ট উচ্চতাটা বসাই দিলেই হবে, মানে এটা রুট করে দিলাম, তাই তো? জি। b বের করার জন্য b স্কয়ারকে √ওভার করে দিলাম, ঠিক আছে? b স্কয়ারকে √ওভার করলে কি হবে? b, এটাকে √ওভার করলে এটা হবে। আর 9.8 আর এই সেগুলো যেটাই দেওয়া থাকুক, যদি বলে 100 মিটার পরে কত, তাহলে 100 হবে না নাকি? 200 মিটার পরে কত হবে? 200 মিটার পরে 200 হবে। 20 মিটার পরে বেগ কত? 20 হবে, রাইট? 50 মিটার পরে বেগ কত? 50 হবে। বুঝতে পেরেছো তাহলে? তাহলে এই হলো বেসিক, আর এখান থেকে ঘুরে পেছে কিছু প্রশ্ন হয়, বুঝতে পারছো? এখন দুই অবজেক্টের ক্ষেত্রে আরেকটা অঙ্ক দেখি আমরা, দুইটা অবজেক্টের ক্ষেত্রে যেটা সরলরৈখিক ভাবে চলে।
গাড়ির ক্ষেত্রে, তাই তো? গাড়ির ক্ষেত্রে দুইটা অবজেক্ট বলতে কি বোঝাচ্ছি? বলো, দুইটা অবজেক্ট বলতে কি বোঝাচ্ছি আসলে? দুইটা গাড়ি থাকবে, এদের মধ্যে কম্পিটিশন হবে, তাই তো? কম্পিটিশন হওয়ার পরে কে আগে যাবে কে পরে যাবে নাকি? একটা গাড়ি পেছন থেকে চলা শুরু করবে, একটা সামনে থেকে চলা শুরু করবে। পেছনেরটা সামনেটাকে ধরতে পারছে কিনা এটা বের করবো আমরা। পেছনেরটা সামনেটাকে ধরতে পারবে কিনা এগুলো বের করবো। ক্লিয়ার? সরলরৈখিক চলন্ত বস্তুর দুইটা অবজেক্টের সমস্যা, কিন্তু গাণিতিক সমস্যা। কয়টা অবজেক্টের বলতো? দুই অবজেক্ট, দুইটা অবজেক্ট থাকবে, রাইট? কে কিরকম একটু খেয়াল করো। ধরো দুইটা গাড়ি আছে, একটা গাড়ি তার সামনে, একটা গাড়ি সামনে আছে চলমান, আর একটা গাড়ি আছে পেছনে। ক্লিয়ার? এই গাড়িটা সমবেগে যাচ্ছে, তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। কত? 10 মিটার পার সেকেন্ড। আর এটা স্থির অবস্থা থেকে চলা শুরু করলো, স্থির অবস্থা থেকে চলা শুরু করলো। কি অবস্থা বলতো? স্থির অবস্থা থেকে চলা শুরু করলো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। কতটুকু ত্বরণে? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। এবং তাদের মধ্যে এই ফাঁকা অংশটার দূরত্ব হলো 20 মিটার। তার মানে এটা যদি এ গাড়ি হয়, এটা যদি বি গাড়ি হয়, বি গাড়িটা এ গাড়ি থেকে 20 মিটার পেছনে আছে, রাইট? তাই তো? এখন প্রশ্ন হচ্ছে পিছনের গাড়িটা সামনের গাড়ি কি ধরতে পারবে? আর ধরতে পারলে কত দূরত্বে ধরতে পারবে, কত সময় পর? কি কি বের করতে হবে? কত দূরত্ব গিয়ে ধরবে, কত সময় পর। সরণ আর সময় বের করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা কি বলো তোমাকে? দুইটা গাড়ি আছে এ আর বি। এ সমবেগে যাচ্ছে, তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। বি একটা ত্বরণ আছে, রাইট? তার ত্বরণটা কি? স্থির অবস্থা থেকে একটা ত্বরণে চলমান, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলমান। এবং বি গাড়িটার পেছনে আছে, কতটুকু পেছনে আছে বলো তোমাকে? 20 মিটার পেছনে আছে, রাইট? ওকে, বের করতে হবে পিছনের গাড়িটা মানে বি গাড়িটা এ গাড়িকে ধরতে পারবে, আর ধরলেও কতটুকু দূরত্বে, কতটুকু সময় পর, রাইট? তাহলে আমরা এখন ধরে নেই যে টি সময় পরে ধরতে পারবে, s মিটার দূরত্বে টি সময় পরে ধরতে পারবে। ক্লিয়ার? দুইটার ক্ষেত্রে টি লাগবে কেন? আমরা তো বললাম যে ধরার ক্ষেত্রে কি হবে, ধরার ক্ষেত্রে একই সময়ে দুইটা গাড়ি একটা পয়েন্টে আসতে হবে, রাইট? এইটা যদি 12টার সময় এখানে আসে, এটা 12টার সময় এখানে আসতে হবে, তাহলে তারা মিলিত হতে পারবে। একটা 12টার সময় এক জায়গায় আর একটা 12টার সময় অন্য জায়গায়, তারা ধরতে পারবে না। একই মোমেন্টে একটা স্থানে আসতে হবে, একই মোমেন্টে একটা স্থানে আসতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে সময় দুইটার ক্ষেত্রে একই লাগবে কিনা? হ্যাঁ, একই লাগবে, রাইট? এখন দূরত্বতে একই লাগবে, মানে একটা স্থানে আসবে কিন্তু সরণ একটা একটা ক্ষেত্রে ভিন্ন হবে। কিরকম? ধরো যে এই প্রথম গাড়ি থেকে s মিটার দূরত্বে গিয়ে ধরলো, কত মিটার? s মিটার। প্রথম গাড়ি থেকে s মিটার দূরত্ব তারা মিলিত হলো। তো প্রথম গাড়ির ক্ষেত্রে সরণ কত হবে? s মিটার। প্রথম গাড়ির সরণ কত? s মিটার। এবং প্রথম গাড়ির সময় কত? t সেকেন্ড। আবার এখানে খেয়াল করো যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সরণটা কত হবে? সে কত মিটার পিছনে আছে বলো? 20 মিটার পেছনে আছে, তাহলে তার সরণের ক্ষেত্রে হবে 20 s + 20, রাইট? সে পেছনে আছে নাকি, তাকে 20 মিটার বেশি যেতে হবে, আর তার সময়টাও t, তাই না? ওকে, তো এখন আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ইকুয়েশন বের করব, ইকুয়েশন সমাধান করব, রাইট? প্রথম গাড়ির একটা ইকুয়েশন হবে, দ্বিতীয় গাড়ির একটা ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনটা সমাধান করে টি আর এস বের করব, রাইট? গাণিতিক সমস্যা মানে কি? সবগুলোকে আমাদের টার্গেট কোথায় থাকে? ইকুয়েশনে নিয়ে যাওয়া, রাইট? ইকুয়েশন নিয়ে ইকুয়েশনকে সমাধান করা, রাইট? সবগুলোর একটা হিডেন মেথড হচ্ছে এটা নাকি? মেথডটা হচ্ছে এটা যে ইকুয়েশন থেকে সমাধান করা, মানে সব সমস্যা, ফিজিক্স বলো ম্যাথের বলো, সব সমস্যার একটাই নিয়ম, কি? ইকুয়েশন তৈরি করা, ইকুয়েশন থেকে সমাধান করা।
তাহলে আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে দেখি মানে এ গাড়ির ক্ষেত্রে বা এ গাড়ির ক্ষেত্রে একটু খেয়াল করো, এটা সমবেগে চলমান না, জি তাহলে কি হবে s bt, s কত তার s তো s, জি আর তার সময় কত t, বেগ দেওয়া আছে তো 10t, এটাকে একটা ইকুয়েশন দাও, ঠিক আছে। জি এবার দেখো বি গাড়ির ক্ষেত্রে, বি গাড়ির ক্ষেত্রে কি হবে, সরণটা কি s হবে না, S plus বি গাড়ির ক্ষেত্রে সরণটা হচ্ছে s প্লাস 20, তারপরে এদিকে কি হবে ut প্লাস হাফ a t স্কয়ার, তাই না। জি আদিবেগ কত শূন্য, স্থির অবস্থা জি প্লাস a কত 3 t স্কয়ার, s প্লাস 20, s প্লাস 20 এই পাশে আছে আর এই পাশে আছে এটা, রাইট। এখন এখানে একটু করি এটাকে, একদিকে আছে কি s প্লাস 20 আর একদিকে আছে কি শূন্য, বাদ দিয়ে দিই, শূন্য লেখার দরকার নাই, 2 দিয়ে 3 কে কাটবো, তখন হবে 1.5 t স্কয়ার, তাই না। খেয়াল করো আমরা এখন ইকুয়েশন সমাধান করব। দেখো এখানে একটা s আছে আর প্রথম সমীকরণের মধ্যে s এর একটা মান আছে, আছে কি নেই, জি হ্যাঁ আছে তো, সেটা কত 20 10, জি 10 না, জি 10, তাহলে এখানে 10t রাইট, জি বসাইলাম। দেখো দ্বিঘাতী সমীকরণ আসছে না, জি এটাকে সমাধান করতে হবে, রাইট। জি আমরা এটাকে পক্ষান্তর করি, এটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটাকে ওই পাশে নিয়ে গেলাম, 10t প্লাস 20, সবগুলোকে একদিকে নিয়ে আসি, তো এটা হবে 10t আর এটা হবে মাইনাস 20, দুইটাই মাইনাস। এই ইকুয়েশনটা সমাধান করব, রাইট। জি যেহেতু এটা দশমিক আছে সুতরাং উৎপাদক করে তো সমাধান করা যাবে না, না কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, মূলের সূত্র। মূলের সূত্র কোনটা ছিল বলো, minus b plus minus root over v square minus 4ac divided by 2a তো আমরা সবগুলো মুছে দিলাম এবং আমাদের যে এক নম্বর ইকুয়েশনটা ছিল এটা ছিল s tan t আর দুই নম্বর ইকুয়েশনটা ছিল s 20, ওইখানে লেখা আছে দুই নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক নম্বর ইকুয়েশন। এখন একটা সমীকরণ যদি এরকম হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c, এখান থেকে x এর মান মানে মূলের মানটা হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে x এর সহগ হচ্ছে a, জি x স্কয়ার সহগ দ্বিঘাতী রাশির সহগ হচ্ছে a, আর x এর সহগ একঘাতী রাশির সহগ হচ্ছে b আর ধ্রুবকটা হচ্ছে c, রাইট। তাহলে আমার এখানে এটা হলো a আর মাইনাস 10টা কি b, মাইনাস 20 কি c, তাহলে সূত্র বসাই দাও। তাহলে এখানে চলকটা কি t, t সমান সমান হবে মাইনাস b মাইনাস মাইনাস 10 জি প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে কি মাইনাস 10 স্কয়ার মাইনাস 4 ইনটু a, a হচ্ছে 1.5 আর c কত মাইনাস 20 ডিভাইডেড বাই 2 ইনটু a, a কত হবে 1.5। এখন খেয়াল করো এখানে হবে প্লাস 10 প্লাস মাইনাস রুট ওভার 10 স্কয়ার কত হয় 100 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, দ্বিগুণ করে তো দেখি কত আসে, স্যার 120 আর নিচেরটা গুণ করে হবে 3, তো এখানে আসবে প্লাস মাইনাস এদিকে যোগ করতে হবে, যোগ করলে হবে 220 আর নিচে হবে t আর 3, আর এখন এটাকে রুট ওভার করে কত আসে দেখো তো, 220 কে রুট ওভার করলে স্যার 14.83 আর এটা হচ্ছে t এর ভ্যালু, একবার প্লাস নিয়ে পাবো একবার মাইনাস নিয়ে পাবো, ক্লিয়ার, একবার প্লাস নিয়ে পাবো একবার মাইনাস নিয়ে পাবো। তাহলে আমরা এখান থেকে t সমান সমান পাইছি, নিচেটা দেখা যায় জি স্যার প্লাস মাইনাস 14, স্যার প্লাস দাঁড়াও প্লাস মাইনাস এগুলো লিখি, লেখার পরে বের করি, এটা t এর ভ্যালু পাইছি, রাইট। তো এখান থেকে একবার প্লাস নিয়ে একটা মান পাবো আরেকবার মাইনাস নিয়ে একটা মান পাবো, প্লাস নিয়ে পাই t সমান সমান 10 প্লাস 14.383 ডিভাইডেড বাই 3, এটা কত আসে দেখো
হ্যাঁ কত আসে মানে 24.83 কে 3 দিয়ে ভাগ দাও তাড়াতাড়ি করো Sir, 8.27. মাইনাস নিয়ে পাই মাইনাস নিয়ে কি পাবো টি সমান হবে 10 মাইনাস ডিভাইডেড বাই 3 মাইনাস 4.83 ডিভাইডেড বাই 3 দেখো তো আসে Sir, minus 1.61. 1.61 সেকেন্ড তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে No. সময় কখনো ঋণাত্মক হতে পারে না সময় কখনো কি হবে না মাইনাস হবে না সময় কখনোই মাইনাস হবে না তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটাই আমার সময় এত সময় পরে তারা মিলিত হবে রাইট কতটুকু দূরত্ব পর এই সময়টা এক নম্বরে বসাই দাও ঠিক আছে তাহলে s পাবা s ইকুয়াল টু কি ছিল 10t t এর ভ্যালু কত 8.27 দেখো তো কত আসে এটা Sir, আসবে 82.7. হ্যাঁ এত মিটার তাহলে 82.7 মিটার দূরে এবং 8.27 সেকেন্ড পর দুইটা গাড়ি মিলিত হবে বুঝতে পেরেছো দুই অবজেক্টের ক্ষেত্রে এরকম বল কিভাবে করতে হবে মেথডটা কি বলতো দুইটা ইকুয়েশন তৈরি করব এবং দুইটা ইকুয়েশন থেকে t এবং s এর ভ্যালু বের করব G. ইকুয়েশন দুইটাকে সমাধান করব ঠিক আছে G. নিজে একটা করো তাড়াতাড়ি করবে ঠিক আছে এখানে একটা গাড়ি এখানে একটা গাড়ি এই গাড়ির ত্বরণ 7 মিটার পার সেকেন্ড স্কয়ার এই গাড়ির আদিবেগ 5 মিটার পার সেকেন্ড এই গাড়ির ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এই গাড়ির আদিবেগ u2 10 মিটার পার সেকেন্ড 10 মিটার দূরে আছে এটা এ গাড়ি বি গাড়ি প্রশ্নটা কি কত মিটার দূরত্ব হ্যাঁ, কত মিটার দূরত্ব কত সময় পর দুটো গাড়ি গাড়ি দুইটি কত সময় পর এবং কত দূরত্ব পর দূরত্ব অতিক্রম করার পর মিলিত হবে তো এটা প্র্যাকটিসের জন্য রেখে দিলাম এটা নিজে নিজে করে ফেলো তাই তো একটু তাড়াতাড়ি করো এখানে সলিউশন করবো হ্যাঁ সলিউশন করে ফেলো